আজকে আমরা ক্লাস 9-এর লাইফ সায়েন্সের 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ জীববিদ্যা এবং মানব কল্যাণ এই চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। তো এর আগেই একটা আলাদা ভিডিওতে এই চ্যাপ্টারের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা দেখব টিকাকরণ বলতে কি বোঝায় বা টিকা বলতে কি বোঝায়। তো আগের দিন আমি একটা জিনিস বলেছিলাম যে আমাদের দেহের মধ্যে অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। মানে অ্যান্টিজেনটা হচ্ছে রোগের জীবাণু, তো সেই রোগের জীবাণুটা প্রবেশ করলে তার বিরুদ্ধে অ্যান্টিবডিটা আমাদের দেহের মধ্যে তৈরি হয়। তো টিকাকরণ বলতে কি বোঝায়? কোনো একটা রোগের জীবাণু আমাদের দেহের মধ্যে যে মাত্রায় প্রবেশ করলে আমরা ইনফেক্টেড হতে পারি, আমরা রোগাক্রান্ত হতে পারি, তার থেকে খুব কম মাত্রায় সেই জীবাণুটাকে বা সেই জীবাণু থেকে নিঃসৃত কোনো তরল পদার্থকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করানো হয় এবং তার ফলে আমাদের দেহের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তার ফলে সেই রোগটা যখন অনেক বেশি মাত্রায় আক্রমণ করে, মানে সেই রোগের ব্যাকটেরিয়া বা ভাইরাসটা যখন অনেক বেশি মাত্রায় আক্রমণ করে, তখন আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। কথাটা বুঝবে, কোনো একটা রোগের জীবাণু সেটাকে খুব অল্প মাত্রায় বা সেই রোগের জীবাণুটা থেকে নিঃসৃত কোনো একটা তরল পদার্থকে অল্প মাত্রায় আমাদের দেহের মধ্যে প্রবেশ করানো হয়। তো অ্যান্টিজেনটা প্রবেশ করার ফলে আমাদের দেহের মধ্যে অ্যান্টিবডিটা আগে থাকতেই তৈরি হয়ে যায়। তার ফলে দেখা যায় যে যখন সেই রোগটা আক্রমণ করছে আমরা সহজে রোগাক্রান্ত হচ্ছি না। এই ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে, যতখানি মাত্রায় জীবাণুটা প্রবেশ করলে আমরা আক্রান্ত হব তার থেকে খুব কম মাত্রায় প্রয়োগ করতে হবে। অথবা কখনো কখনো এরকমও হয় যে কোনো একটা মৃত ভাইরাসকে প্রবেশ করিয়ে দেওয়া হয় বা ভাইরাসের দেহ থেকে নিঃসৃত কোনো একটা তরল পদার্থকে আমাদের দেহের মধ্যে প্রবেশ করানো হয়। তার ফলে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে ওঠে এবং আমরা রোগ আক্রমণের হাত থেকে রক্ষা পাই। এই টিকা প্রথম তৈরি করেছিলেন এডওয়ার্ড জেনার। টিকাকরণ বললেই প্রথমেই যার নাম আসে তিনি হচ্ছেন এডওয়ার্ড জেনার। তিনিই প্রথম বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন, গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন। টিকাকরণের গুরুত্ব কি? টিকাকরণের ফলে আমাদের দেহের মধ্যে আগে থাকতেই অ্যান্টিবডি তৈরি করা সম্ভব, তার ফলে রোগাক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই টিকাকরণের মাধ্যমে আমাদের দেহের মধ্যে কৃত্রিম অনাক্রম্যতা তৈরি করা হয়, মানে একটা কৃত্রিমভাবে ইমিউনিটি তৈরি করা হয়। আমি তো প্রথমেই বললাম যে ভাইরাসটা প্রবেশ করলে আমরা আক্রান্ত হতে পারি, সেই ভাইরাসটার মৃত কোনো ভাইরাস বা সেই ভাইরাসের দেহ থেকে কোনো একটা তরল পদার্থকে আমাদের দেহের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। তো তার ফলে দেখা যাচ্ছে আমাদের দেহের মধ্যে একটা কৃত্রিম অনাক্রম্যতা তৈরি হচ্ছে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হচ্ছে। এটাই হচ্ছে টিকাকরণের গুরুত্ব। নেক্সট দেখে নেওয়া যায় কতগুলো বহুল প্রচলিত টিকার নাম। প্রথমেই হচ্ছে ডিপিটি। ডিপিটি এই টিকাটা দেওয়া হয়ে থাকে ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস এই তিনটে রোগকে প্রিভেন্ট করার জন্য। আচ্ছা, কোন বয়সের বাচ্চাদের দেওয়া হয়ে থাকে এবং কি ডোজ দেওয়া হয়ে থাকে এটা তোমাদের বইতে রয়েছে, এটাকে মুখস্থ করে নিও। নেক্সট হচ্ছে বিসিজি। বিসিজি দেওয়া হয়ে থাকে যক্ষা রোগটাকে প্রতিরোধ করার জন্য। এইটারও ডোজ এবং বয়স তোমাদের বইতে রয়েছে। ওপিভি, এটা হচ্ছে পোলিওর ভাইরাস, মানে পোলিওর ভ্যাকসিন। নেক্সট হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, নাম শুনেই বুঝতে পারছো এটা হচ্ছে টাইফয়েড রোগটাকে প্রতিরোধ করার জন্য। নেক্সট হচ্ছে এমএমআর, এটা তিনটে রোগ প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। একটা হচ্ছে মাম্পস আর একটা হচ্ছে রুবেলা। নেক্সট হচ্ছে হেপাটাইটিস বি, এটা হচ্ছে হেপাটাইটিস বি এই রোগটাকে প্রতিরোধ করার জন্য। নেক্সট হচ্ছে টিটেনাস। টিটেনাসটাও ব্যবহার করা হয়ে থাকে টিটেনাস রোগকে প্রতিরোধ করার জন্য। এই সবকটা রোগের ডোজগুলো এবং বয়সটা তোমাদের বইতে রয়েছে, এটাই খুব ভালো করে পড়তে হবে। নেক্সট আমরা দেখব রোগ বলতে কি বোঝায়। দেহের গঠনগত এবং কার্যগত অস্বাভাবিকতা
যা কিছু চিহ্ন বা লক্ষণের দ্বারা প্রকাশ পায় তাকেই বলা হচ্ছে রোগ। আমরা ধরো কোনো একটা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছি, তার ফলে কি হবে, আমাদের দেহের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাবে। সেটা কিছু কিছু লক্ষণের দ্বারা প্রকাশ পাবে। যেমন ধরো, এমন হতে পারে যে আমাদের খাদ্য পরিপাক হচ্ছে না, এমন হতে পারে যে আমাদের জ্বর আসছে, সর্দি কাশি হতে পারে, এরকম বিভিন্ন ধরনের লক্ষণগুলো প্রকাশ পাবে। এটাকেই বলা হচ্ছে রোগ। সংজ্ঞাটা বুঝতে পারলে, দেহের গঠনগত এবং কার্যগত অস্বাভাবিকতা, মানে দেহের কাজটা অস্বাভাবিক হয়ে পড়তে পারে, অথবা দেহের গঠনটা অস্বাভাবিক হয়ে পড়তে পারে, কোনো জায়গা ফুলে যেতে পারে, এবং এই সমস্ত জিনিসগুলো একটা চিহ্নর দ্বারা প্রকাশ পাবে, তাকেই বলা হচ্ছে রোগ। রোগের কারণ কি? রোগটা বিভিন্ন জীবাণুর দ্বারা হতে পারে। যেমন ধরো হচ্ছে জীবাণুর দ্বারা কয়েকটা রোগের নাম হচ্ছে কলেরা, টাইফয়েড, বসন্ত, হাম। পুষ্টিগত উপাদানের অভাবে হতে পারে, মানে আমরা যদি ঠিক মতন ভিটামিন, খনিজ লবণ, প্রোটিন এগুলোকে গ্রহণ না করে থাকি, তাতে রোগ হতে পারে। হ্যাঁ, কম গ্রহণ করলেও রোগ হবে, বেশি গ্রহণ করলেও রোগ হতে পারে। বিভিন্ন রাসায়নিক পদার্থের দ্বারা হতে পারে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হরমোন, এই সমস্ত জিনিসগুলোর পরিমাণটা আমাদের দেহের মধ্যে বেড়ে গেলে বা কমে গেলে তখন সমস্যা দেখা দিতে পারে। ধূলিকণা বা ধাতব উপাদান আমাদের দেহের মধ্যে প্রবেশ করলে তখন রোগ হতে পারে। লোহায় কোনো একটা জায়গা কেটে গেল, তখন সেখানে টিটেনাস হতে পারে, ইনফেকশন হতে পারে। যান্ত্রিক কারণে হতে পারে, কোনো একটা কারণে আমাদের হাড় ভেঙে গেল, কেটে গেল, এগুলো হচ্ছে যান্ত্রিক কারণে সৃষ্টি রোগ। ভৌত এজেন্টের দ্বারা, রেডিয়েশনের দ্বারা, পারমাণবিক বিস্ফোরণের সময় প্রচুর পরিমাণে রেডিয়েশন হয়, তো সেখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতিকারক রোগ হতে পারে। তড়িৎ শক্তির দ্বারাও আমরা আক্রান্ত হতে পারি। এই রেডিয়েশন আর তড়িৎ শক্তিটাকে বলা হচ্ছে ভৌত এজেন্ট। তাহলে আমরা দেখলাম যে কী কী কারণে রোগ হতে পারে। একটা হচ্ছে বাইরে থেকে রোগ জীবাণুর প্রবেশ, যেমন হচ্ছে কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়ার ক্ষেত্রে, বসন্ত, হাম, এই সমস্ত ক্ষেত্রে। পুষ্টিগত উপাদানের অভাবে বা বেশি গ্রহণের ফলে, মানে হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, এই সমস্ত জিনিসগুলো বেশি বা কম গ্রহণের ফলে। ধূলিকণা বা ধাতব উপাদানের জন্য আমাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। নেক্সট হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেটা বললাম যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে ধরো হরমোন, এইগুলো বেড়ে গেল বা কম খরিত হচ্ছে, সেক্ষেত্রে ভৌত এজেন্টের দ্বারা, ভৌত এজেন্ট বলতে হচ্ছে রেডিয়েশন বা তড়িৎ শক্তির দ্বারা আমরা আক্রান্ত হতে পারি। যান্ত্রিক ও কারণে হতে পারে, যেমন কোনো একটা জায়গায় কেটে গেল বা কোনো একটা হাড় ভেঙে গেল, এই সমস্ত কারণে আমাদের দেহের মধ্যে রোগ দেখা দিতে পারে। নেক্সট, আমাদের বইতে কতগুলো রোগের জীবাণু, উপসর্গ এবং সংক্রমণ পদ্ধতি সম্পর্কে লেখা রয়েছে। প্রথমেই রয়েছে ডায়রিয়ার সম্পর্কে। ডায়রিয়াটা হয়ে থাকে সাধারণত প্রোটোজোয়ার জন্য। কী কী প্রোটোজোয়ার জন্য হয়ে থাকে? একটা হচ্ছে অ্যান্টামিবা, জিয়ার্ডিয়া প্রভৃতি প্রোটোজোয়ার জন্য ডায়রিয়া হতে পারে। এছাড়াও ইকোলি নামক একটা ব্যাকটেরিয়ার জন্য বা সানমোনেরা নামক ব্যাকটেরিয়ার জন্য ডায়রিয়া হতে পারে। কি হয়? প্রচুর পরিমাণে তরল দাস্ত নির্গত হয়, মানে তরল মল ত্যাগ করবে। উদরাময় হতে পারে, গা বমি বমি ভাব হতে পারে, শরীর দুর্বল হয়ে পড়তে পারে, ডিহাইড্রেট হয়ে যাবে, আমাদের শরীর থেকে জলটা বেরিয়ে যাবে। সাধারণত মাছির দ্বারা এই সমস্ত রোগ ছড়ায়। এছাড়াও আঢাকা খাবার যদি আমরা খেয়ে থাকি, তাতেও এই রোগ দ্বারা আমরা আক্রান্ত হতে পারি। জল দ্বারা এই রোগটা ছড়াতে পারে। নেক্সট হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়াটা হচ্ছে প্লাজমোডিয়াম ভলভক্স বা প্লাজমোডিয়াম ম্যালেরি বা প্লাজমোডিয়াম ওভেল, এই সমস্ত নামক আদ্য প্রাণীর জন্য। নামগুলো ভালো করে পড়তে হবে এবং নোটিস করতে হবে যাতে লেখার সময় বানানটা না ভুল যায়। উপসর্গ কি? প্রথমে প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে, প্রায় 103 থেকে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর আসতে পারে। 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর আসতে পারে। কিছুক্ষণ পরে আবার ঘাম দিয়ে জ্বরটা ছেড়েও যায়। এর ফলে শরীরটা দুর্বল হয়ে যায়। কীভাবে ছড়ায়? স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা এই রোগটা ছড়ায়। মশা যদি অন্য কোনো একটা ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে কামড়ে এসে, রোগীর রক্তপান করে এসে অন্য কোনো একটা সুস্থ ব্যক্তিকে কামড়ায়, সেই ক্ষেত্রে সেই সুস্থ ব্যক্তিটাও
ম্যালেরিয়া রোগে আক্রান্ত হবে। নেক্সট আমরা দেখব ডিপথেরিয়া। এটা হয়ে থাকে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য। লক্ষণ কি? গলার মধ্যে টনসিল রয়েছে, সেই টনসিলের চারপাশে সাদা দাগ দেখতে পাওয়া যায়। গলায় ব্যথা, গিলতে কষ্ট, শ্বাসকষ্ট এইগুলো হতে পারে। কখনো কখনো জ্বরও আসে 104°F পর্যন্ত। এই রোগটা হচ্ছে খুব ছোঁয়াচে, রোগীর ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করলে এই রোগটা সংক্রমিত হতে পারে। হাঁচি, কাশি এগুলোর মাধ্যমে ছড়ায়। এর প্রতিষেধক হচ্ছে ডিপিটি ভ্যাকসিন। নেক্সট হচ্ছে নিউমোনিয়া। এটা হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি নামক এক ধরনের ব্যাকটেরিয়ার জন্য। এখানে লক্ষ্য করবে ব্যাকটেরিয়ার নাম রয়েছে এবং তার সাথে লেখা রয়েছে ব্যাকটেরিয়া না প্রোটোজোয়া নাকি আর্দ্র পানি। এইগুলো কিন্তু শর্ট কোশ্চেনে দিয়ে থাকে। মানে যেমন ধরো তোমাকে বলতে পারে যে নিউমোনিয়াটা হয়ে থাকে ব্যাকটেরিয়ার জন্য না আর্দ্র পানির জন্য নাকি প্রোটোজোয়ার জন্য নাকি ভাইরাসের দ্বারা, তোমায় তখন লিখতে হবে ব্যাকটেরিয়ার দ্বারা হতে পারে। তো যে নামটা পড়লে সেটা ব্যাকটেরিয়া নাকি ভাইরাস নাকি প্রোটোজোয়া কার নাম সেটা আমাদের জানতে হবে, সেটা মাথায় রাখতে হবে। নিউমোনিয়া রোগের ক্ষেত্রে দেখা যায় ফুসফুস আক্রান্ত হচ্ছে এবং ফুসফুসের মধ্যে অবস্থিত রয়েছে অ্যালভিওলাই, ব্রঙ্কিওল, এইগুলো মিউকাসে ভরে যায়। শ্বাসকষ্ট হয়, জ্বর, মাথা ব্যথা, শীত ভাব এইগুলো লক্ষ্য করা যায়। সর্দি কাশির মাধ্যমে এই রোগটা ছড়াতে পারে। নেক্সট আমরা দেখব টিটেনাস। ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এই রোগটার ফলে দেখা যায় চোয়ালের পেশি শক্ত হয়ে যায়, শরীর ধনুকের মতন বেঁকে যেতে পারে, তীব্র জ্বর এবং মাথা যন্ত্রণা হতে পারে। কিভাবে ছড়ায়? কোনো একটা জায়গায় কেটে গেলে সেখান থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত লোহার জিনিস বা কোনো ধাতব জিনিসে কেটে গেলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট আমরা দেখব টিউবারকিউলোসিস বা যক্ষ্মা রোগ। ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এক্ষেত্রে কী হয়? শরীরের ওজন দুর্বল হয়ে যায়, বহুদিন ধরে কাশি থাকতে পারে, কাশির সাথে রক্ত পড়তে পারে, জ্বর, বুকে ব্যথা, শ্বাসকষ্ট এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। রোগীর কাশি, কফ, থুতু এগুলোর মাধ্যমে ছড়ায়। মাছির মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। নেক্সট হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু ভাইরাসের দ্বারা এটা হয়ে থাকে। লক্ষণ কি? মাথা যন্ত্রণা সহ প্রবল জ্বর, গাঁটে গাঁটে ব্যথা, গায়ে র্যাশ বেরোতে পারে, 104°F থেকে 105°F অব্দি জ্বর আসতে পারে। অনুচক্রিকার পরিমাণটা কমে যায় আমাদের। কার দ্বারা ছড়ায়? স্ত্রী এডিস মশার দ্বারা ডেঙ্গু ভাইরাসটা ছড়ায়। কীরকমভাবে ছড়ায়? কোনো একটা ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে যদি কামড়ে আসে, নিয়ে এবার সেই মশাটা যদি কোনো একটা সুস্থ ব্যক্তির রক্তপান করে, সেক্ষেত্রে দেখা যাবে সুস্থ ব্যক্তি ডেঙ্গু দ্বারা আক্রান্ত হতে পারে। নেক্সট হচ্ছে হেপাটাইটিস এ। এটা হচ্ছে হেপাটাইটিস এ, এই ভাইরাসের দ্বারাই এই রোগটা হয়ে থাকে। লক্ষণ কি? বমি বমি ভাব, গায়ের চামড়া হলুদ হয়ে যায়, পেটে ব্যথা। কীভাবে ছড়ায়? আঢাকা খাবার, অবিশুদ্ধ পানীয় জল, এখান থেকে ছড়াতে পারে। নেক্সট হচ্ছে হেপাটাইটিস বি। এটা হয়ে থাকে হেপাটাইটিস বি নামক ভাইরাসের দ্বারা। এক্ষেত্রে কী হয়? সহজেই রোগীর স্বাস্থ্য ভেঙে যায়, দ্রুত ওজন কমে যায়, খিদে কমে যায়, বমি বমি ভাব, জন্ডিস এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। কীভাবে ছড়ায়? অন্য কোনো একটা হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর ব্যবহৃত সিরিঞ্জ যদি কোনো একটা সুস্থ ব্যক্তি ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে সেই সুস্থ ব্যক্তি সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে থাকে। নেক্সট আমরা দেখব এইডস। এই এইডসের পুরো নামটা এখানে লেখা রয়েছে, এটাকে ভালো করে পড়তে হবে। এইডসের পুরো নাম দিয়ে থাকে। এটা হয়ে থাকে HIV ভাইরাসের জন্য। HIVর পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। লক্ষণ কি? জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, যকৃতের সংক্রমণ, জন্ডিস, বমি বমি ভাব, অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া, ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া, মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়,
এই ব্যক্তি অন্য যে কোনো রোগের দ্বারা খুব সহজেই আক্রান্ত হতে পারে। কিভাবে হয়, কিভাবে ছড়ায়? অন্য কোনো একটা এইচআইভি রোগীর ব্যবহার করা ব্লেড, সিরিঞ্জ, সেটা যদি কোনো একটা সুস্থ লোক ব্যবহার করে থাকে, সে ওই এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। নেক্সট, তোমাদের বইতে ধৌতকরণ সম্পর্কে লেখা রয়েছে। এই জায়গাটা একটু ভালো করে পড়ো। তো এখানটা আমার পড়ানোর মতন কিছুই নেই। ধৌতকরণ সম্পর্কে আমরা সবাই জানি। ধৌতকরণের গুরুত্ব কি? জামা কাপড়, হাত মুখ, এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার রাখার মাধ্যমে আমরা নিজেদেরকে রোগ সংক্রমণের হাত থেকে মুক্ত রাখতে পারি, রোগ জীবাণুর হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। নেক্সট আমরা আরেকটা ইম্পর্টেন্ট জায়গা দেখব, সেটা হচ্ছে আমাদের জীবনে কয়েকটা জীবাণুর উপকারী ভূমিকা, মানে কয়েকটা উপকারী জীবাণুর নাম। যেমন ধরো, ল্যাক্টোব্যাসিলাস নামক একটা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়ে থাকে খাদ্য সামগ্রী তৈরি করার জন্য। যেমন হচ্ছে দই, পনির, এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করবার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ইস্ট ব্যবহার করা হয়ে থাকে পাউরুটি, বিস্কিট, এই সমস্ত জিনিসগুলো তৈরি করবার জন্য। মদ্য শিল্পেও সুরা তৈরি করতে ইস্ট ব্যবহার করা হয়ে থাকে। ওষুধ তৈরি করবার জন্য ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়ে থাকে। কয়েকটা অ্যান্টিবায়োটিক রয়েছে, যেমন হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, এরিথ্রোমাইসিন। এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো তৈরি করবার জন্য অণুজীব ব্যবহার করা হয়ে থাকে, মানে জীবাণু ব্যবহার করা হয়ে থাকে। ভ্যাকসিন তৈরি করতেও জীবাণু ব্যবহার করা হয়ে থাকে। আমি প্রথমেই বলেছিলাম ভ্যাকসিনটা হচ্ছে দুর্বল জীবাণু অথবা মৃত জীবাণু অথবা জীবাণুর দেহ থেকে বেরোনো কোনো একটা তরল পদার্থ, জীবাণুর দেহ থেকে বেরোনো কোনো একটা তরল পদার্থ। সুতরাং ভ্যাকসিন তৈরি করতেও জীবাণুর প্রয়োজন। ভিটামিন তৈরি করতে, মানে আমাদের দেহের মধ্যে B2, B12 এবং সি, এই সমস্ত ভিটামিনগুলো তৈরি করবার জন্য ব্যাকটেরিয়া প্রয়োজন হয়ে থাকে। জৈবিক নিয়ন্ত্রণ করতেও ব্যাকটেরিয়ার প্রয়োজন রয়েছে। আমরা জানি যে জমিতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগ করাটা হচ্ছে ক্ষতিকারক। জমিতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগ করাটা হচ্ছে ক্ষতিকারক। কেন? এই কীটনাশকগুলো ফসলের গায়ে লেগে থাকে এবং সেটা খাদ্যর মাধ্যমে আমাদের দেহের মধ্যে, মানে খাদ্য হিসেবে আমাদের দেহের মধ্যে প্রবেশ করে। তার ফলে আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। অথবা অতিরিক্ত কীটনাশকগুলো বৃষ্টির জলে ধুয়ে পুকুরে বা নদীতে গিয়ে মিশতে পারে। তো তার ফলে সেই পুকুরের জলে বা নদীর জলে থাকা মাছগুলো বা অন্যান্য প্রাণীদের ক্ষতি হতে পারে। তো অতিরিক্ত তো কীটনাশক ব্যবহার করাটা হচ্ছে ক্ষতিকারক। তাহলে আমরা কি করব? আমরা যদি জমিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াগুলোকে ছড়িয়ে দিই, তাহলে দেখা যাবে বিভিন্ন পোকামাকড়গুলো ওই ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এইভাবেও আমরা জমির কীটপতঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। তো এখানে একটা জিনিস সংক্ষেপে বলে রাখি, পেস্ট বলতে কি বোঝায়। পেস্ট বলতে বোঝায় জমিতে বসবাসকারী যে সমস্ত পোকামাকড়গুলো ফসলের ক্ষতি করে থাকে, সেগুলোকে বলা হচ্ছে পেস্ট। তার মধ্যে কি কি রয়েছে? মাজরা পোকা, গন্ধি পোকা, ইঁদুর, বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এইগুলোকে বলা হচ্ছে পেস্ট। নেক্সট আমরা দেখব অণুজীব সার। জমিতে যেরকম অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগ করাটাও ক্ষতিকারক, ঠিক একই রকমভাবে রাসায়নিক সার প্রয়োগ করাটা হচ্ছে ক্ষতিকারক। তার জন্য কি করা যেতে পারে? অণুজীব সারের ব্যবহার করা যেতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে, শৈবাল রয়েছে, ছত্রাক রয়েছে, এরা কি করে? সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিয়ে মাটিতে মেশায়। তার ফলে মাটি উর্বর হয় এবং ফলন বৃদ্ধি পায়। যেমন ধরো কিছু কিছু মুক্তজীবী ব্যাকটেরিয়া রয়েছে, যেমন হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, অ্যাজোটোব্যাক্টার। এরা কি করে? মাটিতে নাইট্রোজেন মেশায় বায়ুমণ্ডল থেকে। তো তার ফলে মাটি উর্বর হয়। এগুলোকে বলা হচ্ছে মুক্তজীবী ব্যাকটেরিয়া, কারণ এরা এককভাবে থাকতে পারে। আর এটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী ব্যাকটেরিয়া বলতে রাইজোবিয়াম, এই থাকছে মটর গাছের মূলে। মটর গাছ থেকে খাদ্য শোষণ করে থাকে, তার বদলে মাটিতে নাইট্রোজেন মেশায়, তার ফলে মাটিটা উর্বর হয়। এছাড়াও হচ্ছে সায়ানোব্যাক্টার বা নীলাভ সবুজ শৈবাল, এটাও মাটিতে নাইট্রোজেন মেশাতে পারে,
মানে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনটাকে শোষণ করে মাটিতে মেশায়। বলছে যে কৃষিক্ষেত্রে সায়ানোব্যাক্টার চাষ করে 7.8 লক্ষ টন নাইট্রোজেন তৈরি করা যেতে পারে। তো এই 7.8 লক্ষ টন নাইট্রোজেনটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 15 থেকে 17 লক্ষ টন ইউরিয়ার সমান। মানে আমি জমিতে 15 থেকে 17 লক্ষ টন ইউরিয়া দেব, তার বদলে যদি জমিতে আমি সায়ানোব্যাক্টার ছড়িয়ে দিই, এই সায়ানোব্যাক্টারটাই একই পরিমাণে নাইট্রোজেন মাটিতে মেশাবে বায়ুমণ্ডল থেকে নিয়ে। তার ফলে কি হচ্ছে, খরচাও যেরকম বাড়ছে, আমাদের মানবজাতির ক্ষতিটাও কম হচ্ছে। কারণ অতিরিক্ত সার প্রয়োগ করাটাও আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কারণ ওই ফলের সাহায্যে বা ফসলের সাহায্যে সেটা খাদ্য হিসেবে আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে। নেক্সট আরেকটা হচ্ছে মাইক্রোরাইজা। এটা হচ্ছে এক ধরনের ছত্রাক, কোথায় অবস্থান করে থাকে না, পাইন গাছের মূলে বসবাস করে থাকে। এই মাইক্রোরাইজাটা কি করে থাকে, এই মাইক্রোরাইজাটা গাছটাকে মাটি থেকে বেশি মাত্রায় পুষ্টিরস শোষণ করতে সাহায্য করে। মাইক্রোরাইজা কি কাজ করে, এ বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নিয়ে মাটিতে মেশায় না, এটা গাছকে বেশি মাত্রায় পুষ্টিরস শোষণ করতে সাহায্য করে। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি আমরা জমিতে অণুজীব সার ব্যবহার করে থাকি, তার ফলে জমিটা বেশি মাত্রায় উর্বর হবে, রাসায়নিক নাইট্রোজেন সারের চাহিদাটাও পূরণ হবে, শস্যের ক্ষতি হবে না এবং মানব জাতির ক্ষতি হবে না। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে তোমাদের বইয়ের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।